আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা। কলকাতার পত্রিকায় সাক্ষাৎকারটি ফেক, ভুল বোঝাবুঝি সৃষ্টির ষড়যন্ত্র। এবার চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন। শাপলা প্রতীক না পেলে নির্বাচন বানচালের হুমকি সার্জিসের। আওয়ামী মব মাস্টার সেই ছাত্রলীগ নেতা সনের গ্রেফতার। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি ক্যাম্প কেনা হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। আক্তাররা কেন বিমানবন্দরে ভিভিআইপি সুবিধা পাননি, জানালো সরকার। এবার বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশন শুরু হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা দিন শুরু করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণের মাধ্যমে। এরপর সকাল ৯টা থেকে 10টা পর্যন্ত তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দেন। উদ্বোধনী অধিবেশন শেষে সকাল 10টা 30 মিনিটে প্রধান উপদেষ্টা বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এরপর সকাল 11টায় বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। কলকাতার একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাতে আমার দেশের কাছে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য এমন কাজ করা হচ্ছে, এটা ঠিক নয়। বিএনপি মহাসচিব বলেন, ওই নিউজ ফেক নিউজ। ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ তৈরি করেছে। তিনি বলেন, কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারেন? আপনি বলুন, এটা উদ্দেশ্যমূলক। কলকাতার এই সময় আমি এই ধরনের কোনো কথা বলিনি। পত্রিকাটি বিএনপি জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্ন মির্জার শিরোনামে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার প্রকাশ করেছে। তাতে 30টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করছে জামায়াত। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেয়া উচিত সহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের তারিখ পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মূলত পূজার ছুটিতে প্রার্থীদের প্রচারণার সুযোগ কম পাবে বিধায় এই নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকেল 4টায় চাকসু নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর KM আরিফুল হক সিদ্দিকী। দুপুর 2টায় নির্বাচন কমিশনের সদস্যদের একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। KM আরিফুল হক সিদ্দিকী বলেন, আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র 5 কার্যদিবস পাবেন। এছাড়া গতকাল প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা মতবিনিময় সভায় আমাদেরকে এই বিষয়ে জানায়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন কমিশন। এরপর আজ দুপুরে নির্বাচন কমিশনের একটি সভায় নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নিজেদের পছন্দের প্রতীক না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। পোস্টে সার্জিস আলম লেখেন, যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নাই। না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেব। আজ মঙ্গলবার বিকেলে এক ফেসবুক পোস্টে এ ক্ষোভ জানান সার্জিস আলম। এর আগে দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। কারণ হিসেবে ইসি সচিব উল্লেখ করেন, প্রতীকের জন্য 115টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়ম হচ্ছে প্রতীক যেটা আছে তার ভেতর থেকে একটা নিতে হবে।
এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নেই, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছেন না। যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি শাপলা মার্কা চায়। তাহলে ওই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছেন, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো উঠবস করেছে? সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন সার্জিস আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ASM আল সনেটকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে তাকে রাজধানীর বেইলি রোড থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ঢাবি ক্যাম্পাসে শিবির সন্দেহে ছাত্রদের নির্যাতন, বিরোধী রাজনৈতিক আন্দোলন দমন, সংবাদপত্র কার্যালয়ে হামলা ও সংগ্রাম পত্রিকার সম্পাদককে মারধরের অভিযোগ রয়েছে। বিষয়টি আজ মঙ্গলবার ডিএমপি ডিসি মিডিয়া তালেবুর রহমান নিশ্চিত করেন। অভিযোগ রয়েছে, সনেট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। গত বছরের জুলাই মাসে চলমান ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রকাশ্য সমাবেশ ও পাল্টা মিছিলের নেতৃত্ব দেন তিনি। এমনকি আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে শুধু ক্যাম্পাস নয়, সনেটের বিরুদ্ধে সংবাদপত্রের উপর সরাসরি হামলারও অভিযোগ রয়েছে। দৈনিক সংবাদ পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়ে অফিস ভাঙচুর করেন তিনি। এ সময় পত্রিকা সম্পাদককে টেনে হিঁচড়ে অফিস থেকে বের করে দেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সময় ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য 40,000 বডি ওন ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, পুলিশের জন্য 40,000 বডি ওন ক্যামেরা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ইউএনডিপির মাধ্যমে এসব ক্যামেরা কেনা হবে। এর জন্য কত খরচ হবে তা নির্দিষ্ট করে না বললেও কয়েক শত কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি। এর আগে গত 9 আগস্ট রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় বডি ওন ক্যামেরা কেনা নিয়ে আলোচনা হয়। এর পরের দিন প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দ্রুত এসব ক্যামেরা কেনার তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়ব সভায় উপস্থিত ছিলেন। ওই সময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বডি ক্যামগুলো দ্রুত ক্রয় ও হাজার হাজার পুলিশ সদস্যের জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ রাজনৈতিক নেতৃবৃন্দের উপর উদ্দেশ্যমূলক হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার সহযোগী এবং সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই নিন্দনীয় ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা বিধ্বংসী ও সহিংস রাজনৈতিক সংস্কৃতির এক স্পষ্ট ও মর্মান্তিক চিত্র প্রকাশ পেয়েছে। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের সফরের সময় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পর্যায়ে একাধিক সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করেছিল। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রতিনিধি দলটিকে প্রথমে একটি নির্দিষ্ট ভিভিআইপি গেট দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং একটি বিশেষভাবে সুরক্ষিত পরিবহন ইউনিটে ওঠানো হয়েছিল। তবে অপ্রত্যাশিত এবং শেষ মুহূর্তের ভিসা সম্পর্কিত জটিলতার কারণে প্রতিনিধি দলটিকে পথ পরিবর্তন করে বিকল্প পথে অগ্রসর হতে হয়। বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার এবং নিরাপত্তা সুবিধা দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আনুষ্ঠানিক অনুরোধ করা সত্ত্বেও বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখজনকভাবে সেই অনুরোধ রাখেনি। এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা ঝুঁকির মুখে পড়েন। ঘটনার পরপরই অন্তর্বর্তী সরকার নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে দ্রুত এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে। আমাদের জানানো হয়েছে যে ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত চলমান।
এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।